हाँ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল আমিন, প্রভাষক, ফিজিক্যাল, সুন্দরবন টেকনিক্যাল কলেজ। তো আজ আমি আপনাদের দুইটা বিষয় আলোচনা করব, যদি সময় পাই। কাবাডি আমি আগে আলোচনা করছি, সে সম্পর্কে দুটো একটা কথা বলবো। আর আমরা আজকে মূল মূল বিষয় হবে সাঁতার। আমরা সাঁতার নিয়ে আলোচনা করব। গেম ট্যুর থেকে খেলাধুলা আইন কানুন দ্বিতীয় বছর থেকে সাঁতারের আলোচনা করবো আমরা। জেনারেল এবং কারিগরি দুইটাই একই জিনিস, এটা কাজে লাগবে। সাধন ভাই, যাই হোক, সাধন ভাই, এটা ছোট হয়ে গেল কেন? সাধন ভাই, কেউ ভিডিও কলে আসছে নাকি? বলছি দেখেন এটা ছোট হয়ে গেল কেন? যাও, তাহলে আমরা ফুটবল, যেমন ইতিহাস, সাঁতার ইতিহাসে আমরা দেখি যে মানুষ নিজ প্রয়োজনের তাগিদে সাঁতার শিখতে হয়েছে। সাঁতারের ইতিহাসে গেলে আমরা একটু আদিম যুগে যাই। তো আদিম যুগে মানুষ কেমন ছিল? মানুষের কোনো আসলে স্থায়ী বসবাস ছিল না। বনে জঙ্গলে যে যেখানে যে অবস্থায় মানুষ বসবাস করত। মানুষ পশু শিকার করত, পশু মানুষকে শিকার করত। দুজনের লড়াই চলতো, যে জয়লাভ করবে সে টিকে থাকবে, আর যে হার মানবে সে, তাকে কিন্তু ভক্ষণ করবে আরেকজন। যে এই একটা আদিম যুগের যে অবস্থা ছিল আমাদের, সেই অবস্থার প্রেক্ষিতে মানুষ পশু শিকার করতে যাওয়ার প্রেক্ষিতে মানুষ এক পশুকে তাড়াতে নদী সাগর পরিতে সেগুলো পাড়ি দেওয়ার তাগিদে সেগুলো পাড়ি দিতে তাদের নিজ স্বার্থের জন্য সাঁতার শিখতে হয়েছে। আবার তাকে বাঁচার জন্য সাঁতার শিখতে হয়েছে। এভাবে আদিম যুগে মানুষ পশু শিকারের সাথে সাঁতার শিখেছে, নিজের জীবন রক্ষার্থে সাঁতার শিখেছে। এই সাঁতারের ইতিহাসে যেমন রোম সম্রাট সিজার একবার এক যুদ্ধে তার নিজের জীবন বাঁচাতে সে পানি দিয়ে সাঁতরে নদী পার হয়ে তার নিজের জীবন কিসে রক্ষা করে। তাহলে এ থেকে আমরা বুঝি যে সাঁতার, মানুষ তার নিজের জীবন রক্ষার্থে, জীবিকা নির্বাহের জন্য, শিকারের জন্য সাঁতার শিখেছে। এবং ধীরে ধীরে এই সাঁতার আস্তে আস্তে রোম, ইটালি, মিশর, এভাবে সাঁতার প্রসারিত হয়ে আস্তে আস্তে একটা আধুনিক সাঁতারের রূপ নিচ্ছে এখন। এখনের সাঁতার আর আগের সাঁতার এক না। আগের সাঁতার ছিল কি জীবন রক্ষার্থে বা তার শিকারের স্বার্থে। আর এখন সাঁতার কিন্তু একটা খেলায় পরিণত হয়েছে, একটা ব্যায়ামে পরিণত হয়েছে। তা সাঁতার এমন একটা ব্যায়াম যেটা আমাদের শরীরের সর্ব অঙ্গের কাজ করে। একমাত্র সাঁতার যে ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরের সর্ব অঙ্গ কাজ করে। তো আমি এই সাঁতারের কথা বলার আগে আমি আমি কয়টা শর্ট প্রশ্ন আপনাদের বলি, আপনারা একটু এগুলো রেখে রাখবেন। মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ দুটো তিনটে শর্ট প্রশ্নের কথা বলি দিলাম। প্রথম সাঁতার প্রতিযোগিতা হয় কবে? প্রথম সাঁতার প্রতিযোগিতা হয়, এই সাঁতার নিজ তাগিদে মানুষের নিজ স্বার্থে জীবন রক্ষার্থে, তার শিকারার্থে, জীবিকা অর্জনের স্বার্থে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে সাঁতারকে আয়ত্ত করেছে। তা এই সাঁতার যখন আধুনিক প্রথম প্রতিযোগিতা, কত সালে সাঁতার প্রথম প্রতিযোগিতা শুরু হয়? তা এই একটা প্রশ্ন যদি আমার আসে, তাহলে আমরা বলি 1837 সালে লন্ডনে প্রথম সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। 1837 সালে লন্ডনে প্রথম সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। এরপরে এরকম ধরনের প্রশ্ন যদি বলি যে প্রথম সুইমিং পুল মানে কোথায় কখন তৈরি হয়, প্রথম সুইমিং পুল তৈরি হয় কত সালে? তাহলে প্রথম সুইমিং পুল তৈরি করে 1774 সালে জার্মানিতে, জার্মান করে প্রথম যে সাঁতারের সুইমিং পুল
সুইমিং পুল তৈরি করে প্রথম জার্মান 1774 সালে। যাক, সুইমিং পুল আমরা আপনাদের এখানে বোর্ডে দেখে, সুইমিং পুলে কে কোথায় কিভাবে দাঁড়ায়, সুইমিং পুল কেমন, 50 মিটারের সুইমিং পুল একটা আমি দেখাবো আপনাদেরকে। এরপরে আরো কিছু হলো সর্বকালের গ্রেটেস্ট সাঁতার, অলিম্পিকের মধ্যে সর্বকালের গ্রেটেস্ট সাঁতারকে, তারপর বাংলাদেশের কে, এইগুলো আমরা মানব, যেমন প্রশ্ন আসতে পারে সর্বকালের গ্রেটেস্ট অলিম্পিয়ান কে, এটা হলো যুক্তরাষ্ট্রের মার্ক স্পিস, যুক্তরাষ্ট্রের মার্ক স্পিস, মনে রাখতে হবে আমাদের। তাহলে সর্বকালের গ্রেটেস্ট অলিম্পিয়ান যুক্তরাষ্ট্রের মার্ক স্পিস। এবার বাংলাদেশের মার্ক স্পিস কে, বাংলাদেশের মার্ক স্পিস খ্যাত এই খ্যাতি পেয়েছেন মোশাররফ হোসেন খান। বাংলাদেশের মধ্যে এই খ্যাতিটা পেয়েছে কে? মোশাররফ হোসেন খান, বাংলাদেশে। আর বাংলাদেশের যে ইংলিশ চ্যানেল আপনারা শুনছেন, যে ইংলিশ চ্যানেল পার হয়েছে সাঁতার দিয়ে, ইংলিশ চ্যানেল পার হয়েছে বাংলাদেশের 3 জন ব্যক্তি নাম কিনছে, ইংলিশ চ্যানেল পার হয়েছে। তার মধ্যে প্রথম সাঁতারুকে ব্রজেন দাস, 1958 সালে তিনি ইংলিশ চ্যানেল পার হন। ব্রজেন দাস প্রথম ইংলিশ চ্যানেল পার হয় 1958 সালে। এরপরে আছে আব্দুল মালিক, 1963 সালে তিনি ইংলিশ চ্যানেল পার হন। তারপর পরে আছে আমাদের মোশাররফ হোসেন 1993 সালে। তাহলে বাংলাদেশের ইংলিশ চ্যানেল পার হচ্ছে আমাদের 3 জন খুব নামি দামি, ব্রজেন দাস, আব্দুল মালিক আর মোশাররফ হোসেন। এইবার এই আন্তর্জাতিক সাঁতার সংস্থার নাম কি? ফিনা। আন্তর্জাতিক সাঁতার সংস্থার নাম ফিনা। আমরা এটা লিখলাম না, পরে লিখলে আমরা লিখবো। আন্তর্জাতিক সাঁতার সংস্থার নাম ফিনা, মানে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি নেশন অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি নেশন এমএসআর ধরে বলে, ভুল হচ্ছে আমার একটা, এমএসআর ইন্টারন্যাশনাল, যেটা এটা এমএসআর, বাংলাদেশ ফেডারেশন। তা আপনারা যদি বলেন এটাকে আমি আপনাদের যদি লিখে প্রকাশ করে দিই তাও দিতে পারবো। তা আমি একটু লিখে দিই, দেখেন সাঁতারের এ দেখা যাচ্ছে না, এফ ফিনা, এফ আই এফ এ, ফিনা। তাহলে ফিনা এফ, এফ তে কি বললাম? ফেডারেশন। এফ তে ফেডারেশন, এফ ই টি ই আর এ, টি আই ও এন, টি আই ও এন, ফেডারেশন। মানে এটা হলো ফিনা, ইন্টারন্যাশনাল সাঁতারের যে নাম তার নাম ফিনা। এর মিনিং কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল। আইতে কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল। এর কি বললাম? ডিনেশন। এতে ডিই ডিনেশন, টি এ আই ও এন, ডিনেশন, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিনেশন এমএস। এতে কি? এ এম এ টি ইউ টি ইউ আর, টি ই ইউ আর এমএস। তাহলে আমরা আপনাদের দেখালাম যে দেখেন ফিনা ইন্টারন্যাশনাল সাঁতারের জন্য নাম সংস্থা কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি নেশন এমএসআর। এটা গেল ইন্টারন্যাশনাল সাঁতারের নাম। আর আমরা যদি বাংলাদেশে ভিডিও কলে কে আসতেন, ভিডিও কলে তো একটু যাবেন, নাহলে অন্যরা দেখতে পাবে না, অডিও আসেন, ঠিক আছে? এইবার যদি আমরা দেখেন ভিডিও কলে থাকলে অন্য কেউ শুনতে পায় না, হ্যাঁ। এবার বাংলাদেশের সাঁতার সংস্থার নাম বি এস, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, পিএসএফ, অর্থাৎ বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বিতে
বাংলাদেশ স্টেট সুইমিং বাংলাদেশ সুইমিং স্টেট বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বাংলাদেশ সুইমিং ফেডারেশন বাংলাদেশের সংস্থার নাম বিএসএফ, বাংলাদেশ সুইমিং ফেডারেশন। গেল আমরা এটা বুঝে দিলাম। আমরা এবার আলোচনাটি খালি আমরা ইন্টারন্যাশনাল সাঁতার সংস্থার নাম জানলাম, বাংলাদেশ সাঁতার সংস্থার নাম আমরা জানলাম। এরপর বাংলাদেশের সাঁতার সংস্থা কবে গঠিত হয়? বাংলাদেশ সুইমিং ফেডারেশন 1972 সালে, মনে রাখতে 1972 সালে বাংলাদেশের সাঁতার সংস্থা ফেডারেশন ছিল 1972 সালে। এবার আমি আপনাদের বোর্ডে একটা 50 মিটার সুইমিং পুলের দৃশ্য দেখব। আমরা খুব কঠিন না, সুইমিং পুলের অঙ্কন একদম সহজ একটা বিষয়, শুধু লেন্থ গুলো আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে 50 মিটার সুইমিং পুলের লেন্থ কেমন। আমরা একটা 50 মিটার সুইমিং পুলের একটা লেন্থ আমরা আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন কোন পর্যন্ত দেখা যাচ্ছে, দেখে গেল। আচ্ছা লং বাই দেব না, লং বাই দেব। এই যে 50 মিটার লং বাই দেওয়া একটা, তাও দেখা যাচ্ছে না, ছোট্ট করে আমরা লম্বাই দিলাম। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লেন্থ থেকে একটা 50 মিটার কত, 50 50 মিটার। আর এর 8 থাকবে, এই 8টা থাকবে 21 মিটার। তাহলে সুইমিং পুলের 50 মিটার সুইমিং পুল, 21 মিটার আর 50 মিটার, 21 দেখা যাচ্ছে না, 21 মিটার দেখা যাচ্ছে এবার। তাহলে এইবার আমাদের লেন্স থাকবে এখান থেকে, এই যে প্রথম একটা দাগ দেবো আমরা, লেন্স দিচ্ছি একটা, এই এই দুইটা, এই যে একটা লেন্স দিলাম আমি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন? দেখেন এই দুটো অতিরিক্ত সাইড, আমরা 8টা লাইন দিতে এক, এবার লাইন দিচ্ছি আমি, দেখেন এই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই যে 8টা। তাহলে আমরা 8টা লেন দিলাম। এই লেনের একটা লেন থেকে আরেকটা লেনের দূরত্ব, এই যে একটা লেন থেকে আরেকটা লেনের দূরত্ব না, এইটা থাকবে 2 পয়েন্ট। এই লেন থেকে আরেকটা লেন, এক লেন থেকে আরেকটা লেনের দূরত্ব হবে, এক লেন থেকে আরেকটা লেনের দূরত্ব 2.5 না 50 যাবে, 2.5 মিটার। এক লেন থেকে আরেক লেনের দূরত্বটা 2.5 মিটার। এইবার পানির ভিতরে কতটা থাকবে? আমরা যে সাঁতার, পানির ভিতরে 1.8 মিটার থাকবে, পানির ভিতরে 1.8 মিটার থাকবে পানির ভিতরে। পানির ভিতর অর্থাৎ পানির যে গভীরতা, এটা থাকবে কত, 1.8।
পানির গভীরতা থাকবে 1.8, 1.8। এরপরে আছে আমাদের, তাহলে গেল পয়েন্টটা আমাদের 50 মিটার, 21 মিটার, একটা লাইন 2.5 মিটার, আর পানির ভিতরে থাকবে 1.5। এইবার ওই পানির যে তাপমাত্রা, এই যে পানিটা কত তাপমাত্রায় থাকবে সমনি, 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পানি থাকবে। পানির তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পানির তাপমাত্রা থাকতে হবে। আর ওখানে একটা আলো থাকতে হবে, পর্যাপ্ত আলো, যে অন্ধকার থাকে সেখানে তো হবে না, তা আলো থাকতে হবে 100 ফুট ক্যানের আলো থাকতে হবে, 100 ফুট ক্যানের আলো থাকতে হবে। তাহলে ওখানে, তাহলে আমরা বুঝলাম পানির গভীরতা, পানির গভীরতা কত, পানির গভীরতা বললাম এই পাশে দিয়ে, এই পাশে দেখা যাচ্ছে পানির গভীরতা 1.8 মিটার। আচ্ছা, আর আলো থাকবে কত, 100 ক্যালোরি আলো থাকবে। তার ফলে আমরা সহজে দিলাম 100 ফুট ক্যালেন্ডার, 100 ফুট ক্যালেন্ডার আলো থাকতে হবে। তাহলে আমাদের বেশি কিছু না, একটা সুইমিং পুলে এইগুলোই মোটামুটি মূল, যে 50 মিটার আমাদের প্রস্থ, 21 মিটার, 2.5, 1.8 মিটার গভীরতা, 100 ফুট কালারে আলো, এই আমাদের সুইমিং পুল। এইবার আমরা দেখি এই সুইমিং পুলে 8টা লেন, 8টা লেনে দাঁড়াবে কিভাবে। আচ্ছা, আপনারা বললেন আমার সুইমিং পুলের ছবিটা মহব্বত আলী, সুইমিং পুলের ছবি মহব্বত, সুইমিং পুলে কোনো অসুবিধা, কেউ বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, কথা বলবেন, আমি যখন বলবো একটু উত্তর দেবেন, তাহলে আমার সুবিধা হয়। দেখেন, এখন আমার প্রশ্ন, এই যে 8টা সুইমিং পুলের 8টা লেন, সুইমিং পুলের কটা লেন হচ্ছে, আমার সুইমিং পুলে আপনার ব্লক নম্বর, এই যে ব্লক নম্বর দেখেন, ব্লক নাম্বার, আর এখানে থাকে কি, প্রতিযোগী। তাহলে ব্লক নম্বর থাকবে মানে 8টা বলেছি না আমি, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। আমি আর একটা ছোট করে নিচ্ছি, ভালো হবে। এই যে 8টা ব্লক দিলাম, তাহলে ব্লক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লেন। তাহলে লেন গেল কয়টা আমাদের, 8টা। এইবার আমরা যখন হিট দেবো, সাঁতারের মূল, সাঁতারের আগে হিট দিয়ে 8জনকে নিয়ে আসবো। হিট দিলে যে প্রথম হবে হিটে, তাকে আমরা কোথায় নিয়ে আসবো, প্রথম দ্বিতীয় কোথায় রাখতে হবে, এইগুলো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। প্রথম থাকবে চতুর্থে, প্রথম থাকবে কোথায়, চতুর্থে, আর দ্বিতীয় থাকবে পঞ্চমে, পঞ্চমে দ্বিতীয়। তাহলে চতুর্থ প্রথম, পঞ্চমে দ্বিতীয়। এইবার পর্যায়ক্রমে তৃতীয় প্রথমের এই পাশে, চতুর্থ এই পাশে, তাহলে তৃতীয়, চতুর্থ। এবার এখানে তাহলে কি, পঞ্চম, ষষ্ঠ, এবার সপ্তম, অষ্টম। ক্লিয়ার সবাই, যে লেনে কিভাবে দাঁড়াবে, প্রথম জন যে হেডে প্রথম সে থাকবে চতুর্থ লেনে, আর যে দ্বিতীয় সে থাকবে পঞ্চম লেনে, এইভাবে লেনে দাঁড়াবে। একটা গেল। এইবার আমরা তাহলে দেখি, তাহলে লেন বুঝতে কারো অসুবিধা আছে? লেনে কার অবস্থান কোথায় থাকবে, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলছি এই লেন বুঝতে আর অসুবিধা আছে? না স্যার।
সবসময় প্রথম যে হিটে প্রথম থাকবে সে থাকবে চতুর্থ লেনে, দ্বিতীয় পঞ্চম লেনে। এইবার দেখেন এই দুটোর মধ্যে প্রথম দ্বিতীয় মধ্যে তৃতীয় তাহলে এই ফার্স্ট হচ্ছে, তৃতীয় এখানে চতুর্থ মানে, পঞ্চম এখানে ষষ্ঠ এখানে, এভাবে ভাগ করে দেবে, এবার সুপাশ এবার সুপাশ, প্রথম দ্বিতীয়। বুঝতে পেরেছেন? গেল লেন। এইবার আমরা একটা জিনিস দেখি, অলিম্পিক খেলায়, অলিম্পিক খেলায় আমাদের সাঁতার প্রতিযোগিতা কি কি সাঁতার প্রতিযোগিতা থাকে? তাহলে আমরা জানি সাঁতার কয়টি? চারটে সাঁতার আমাদের মূলত, ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, আর ব্রেস্ট, বাটারফ্লাই। মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার। তাহলে এই চারটে সাঁতারে, মুক্ত সাঁতারে কি কি থাকে অলিম্পিকে, তাই আমরা দেখি। মুক্ত সাঁতারে থাকতে মুক্ত সাঁতার, ছেলে মেয়ে। তাহলে অলিম্পিকে আমাদের দুইটা গ্রুপে মুক্ত সাঁতার, একটা ছেলে একটা মেয়ে। তাহলে ছেলেদের কি কি থাকে? ছেলেদের থাকে 100 মিটার, মেয়েদেরও থাকে 100 মিটার। ছেলেদের 200 মিটার, মেয়েদেরও থাকে 200 মিটার। দেখতে পাচ্ছেন? ছেলেদের 400 মিটার, মেয়েদের থাকে 400 মিটার। ছেলেদের 1500 মিটার, মেয়েদের থেকে 800 মিটার। এটা হলো মুক্ত সাঁতার। তাহলে মুক্ত সাঁতার অলিম্পিকে এগুলো চিত সাঁতার, চিত সাঁতার। এই ছেলেদের থেকে 100 মিটার, মেয়েদের থেকে 100 মিটার। 200 মিটার, মেয়েদের থেকে 200 মিটার। এই চিত সাঁতার থেকে দুইটা, ছেলেদের 100 মিটার, মেয়েদের ছেলেদের, আর 200 মিটার ছেলেদের মেয়েদের। এরপরে তো বুক সাঁতার একই রকম, বুক সাঁতার এও 100 মিটার, 100 মিটার, 200 মিটার, 200 মিটার। এগুলো অলিম্পিকে থাকে, মোট 16টা আইটেম থাকে। ছেলেদের 16টা, মেয়েদের 16টা আইটেম সাঁতার হয় অলিম্পিক সাঁতার। আর অলিম্পিকে আসলে আমরা আগেও বললাম যে অলিম্পিকের সর্বকালের অলিম্পিকের সাঁতারে কি বললাম আমরা, কার নাম বলছিলাম? মনে আছে কিনা আমি দেখি আপনাদের। হ্যাঁ, বলেছিলাম কি অলিম্পিকে সাঁতারুদের আমেরিকার যুক্তরাষ্ট্রের তার নাম বলেছিলাম। মনে আছে কারোর? বলতে পারবেন? হ্যাঁ, কে বলতে পারবে? বলেন। আর বাংলাদেশের মার্ক স্পিস বলিছে একজনের নাম, মানে যুক্তরাজ্য অলিম্পিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঁতারুকে মার্ক স্পিস। আর বাংলাদেশের মার্ক স্পিস নাম খ্যাতি পেয়েছে মশারফ। এগুলো মনে রাখতে হবে। বুক সাঁতারের পর এরপর কি আছে? প্রজাপতি। প্রজাপতি সাঁতার একই, প্রজাপতি সাঁতার দুই দুই 100, 100, 200, 100। এরপর আছে ব্যক্তিগত মিডলে, আর দলীয় মিডলে, আর মুক্ত সাঁতার রিলে। এই যে ব্যক্তিগত মিডলেটা কি? এই মোট 16টা ইভেন্ট আছে, ব্যক্তিগত মিডলে আছে, দলীয় মোট 16টা ইভেন্ট আছে। তাহলে মিডলে কি? একজন ব্যক্তি 400 মিটার সাঁতার দেবে, চারটি সাঁতার 400 মিটার দেবে। বুক সাঁতার, তারপর কি প্রজাপতি সাঁতার, ব্যাক সাঁতার, এরপর ফ্রি স্টাইল সাঁতার। এটা ব্যক্তিগত মিডলে। এইবার দলগত মিডলে 4 জন 4 রকম দেবে। প্রথম শুরু হবে ব্যাক স্ট্রোক দিয়ে, তারপর শুরু হবে ডুব সাঁতার মানে বুক সাঁতার, এরপরে প্রজাপতি, লাস্টে গিয়ে ফ্রি স্টাইল। এইবার রিলে তো 4 জন 4টে দেয়, 4টে দলের রিলে, 4টে দেশ বা 5টা দেশ, প্রত্যেকটা দলে 4 জন করে থাকবে রিলে। রিলে দৌড় যেভাবে সাঁতারো সেভাবে রিলে তো 4টে রিলে। যাক গেল। তাহলে আমরা অলিম্পিক সাঁতারের এই যে 16টা মোট সাঁতার এগুলো তো বুঝলাম, আমি বুঝলাম এগুলো।
যাও, তাহলে আমরা আলাপ করলাম যে মিডলেটা কি আমরা বুঝলাম তো। মিডলে চারটে সাঁতার চার বেঁধে এটাকে আমরা মিডলে বলে। এইবার সাঁতারের, এবার দেখেন সাঁতারু কত প্রকার। এই যে সাঁতার দেয় এই সাঁতারও কিন্তু দুই প্রকার। এই সাঁতারও দুই প্রকার। একটা স্প্রিন্ট সুইমার, মানে অল্প দূরের সাঁতারু। আর একটা লং ডিস্টেন্স সুইমার, মানে দূর পাল্লার সাঁতার। সাঁতারুকে তাহলে কয় ভাগে ভাগ করলো? দুই ভাগে। একটা হলো অল্প দূরের সাঁতারু, আর একটা দূর পাল্লার সাঁতারু। সেটা হলো স্প্রিন্ট সুইমার, আর একটা লং স্প্রিন্ট সুইমার। এই যে আবার স্প্রিন্ট সুইমারের তিনটে ভাগ আছে, তিনজন। মানে সাঁতার, এক একটা সাঁতার এক এক রকম ফিনিশ হয়। যেগুলো দেখো, যে সাঁতারগুলো আছে সাঁতারুরা কম গতিতে শেষ করে, সাঁতারের ফিনিশিং যেমন করবে, ফিনিশিং শেষ করবে, প্রথমে স্পিড দেবে, যখন শেষ করবে তখন কম গতিতে শেষ করবে। এটা আমরা কম গতিতে শেষ করা বলে এটাকে বলা হয় ড্রপ ডেড স্প্রিন্টার। এটাকে বলা হয় ড্রপ ডেড স্প্রিন্টার। এই হলো কম গতিতে সাঁতার শেষ করবে। আর একটা আছে বিল্ড আপ স্প্রিন্টার। বিল্ড আপ স্প্রিন্টার কি? এটা অনেক বেশি গতিতে শেষ করবে। সে যে গতিতে শুরু করবে তার চেয়ে মানে ওই গতিতে সে শেষ করবে, মানে বেশি গতিতে শেষ করবে। প্রথম শুরু তাহলে বেশি গতিতে শেষ করবে। আর একটাতে ফিনিশিং সুইমার। এইটা মানে যে গতিতে শুরু করবে তাছাড়া 4 গুণ বেশি গতিতে সে, অনেক বেশি গতিতে সে শেষ করবে। এটা হলো ফিনিশিং সুইমার। তাহলে সাঁতারুকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা কি স্পিড, বললাম না যেগুলো দূর, মানে অল্প গতিসম্পন্ন সাঁতার। আর একটা কি দূর পাল্লার গতিসম্পন্ন সাঁতার। এই দুটো ভাগ করলাম। তাহলে এই যে স্পিড সুইমার অল্প দূরের সাঁতার, তারা অল্প দূরে যায়। আর দূর পাল্লার সাঁতার তারা কিন্তু বড় অনেক লং ডিস্টেন্স সাঁতার গুলো দেয়। তাহলে এই অল্প দূরের সাঁতারও এরাও কিন্তু আবার তিনটে ভাগ আছে বলেছি। কম গতিতে শেষ করে একটা, একটা বেশি গতিতে শেষ করে, একটা অনেক বেশি গতিতে শেষ করে। এটা গেল সাঁতার। আর এই সাঁতারের উদ্দেশ্যটা কি? সাঁতারের উদ্দেশ্য নিজেকে আত্মরক্ষা করা, নিজের শরীরকে ফিটনেস করা, তারপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তারপরে খেলাধুলার মানকে উন্নত করা। এগুলো মূলত কি সাঁতারের উদ্দেশ্য। এইবার আমরা বলি সাঁতারের ফল স্টার্ট আছে কিছু। এই যে চারটে সাঁতার আমাদের, মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার, বাটারফ্লাই, এই চারটে সাঁতারের ফল স্টার্ট আছে। ফল স্টার্ট কি? কেউ যদি সাঁতার শুরুর সময় কেউ যদি বাঁশির আগে বেরোয় যায়, সে কিন্তু ফল স্টার্ট হয়ে গেল, সে বাতিল বলে গণ্য হবে। ফল স্টার্ট। এইবার মুক্ত সাঁতারে আমি পানির মধ্যে ড্রাইভ দিলাম, ড্রাইভ দিয়ে সে 15 মিটারের মধ্যে তাকে পানির ভিতর থেকে উপরে উঠতে হবে। প্রত্যেকটা সাঁতারে একই নিয়ম। 15 মিটারের বাইরে যদি ওঠে সে ফল স্টার্ট হয়ে গেল, সে বাতিল হয়ে গেল। তাহলে মুক্ত সাঁতার বলেন, চিত সাঁতার বলেন, বুক সাঁতার বলেন, আর বাটারফ্লাই, সবকটা কি ডুবতে আমাদের 15 মিটারের মধ্যে প্রথমে উঠতে হবে। এইবার আমাদের মুক্ত সাঁতার হাতের কাজ কি? মুক্ত সাঁতারে আমাদের হাতটাই সামনে যাবে, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে আর এক হাত যাবে, একের পর এক হাত যাবে। আমার মাথাটা পানির ভিতরে সামান্য ডুবে থাকবে, আবার এই নাকটা নিঃশ্বাস দেবে, এই সময় নিঃশ্বাসের কাজ করবে। এরপরে পায়ের কাজ কি? পাটা কিন্তু অর্ধেক পানিতে ভেসে থাকবে, পা তার মতো চলবে, পা মাছের পাটার মতো পা চলবে। এগুলো হলো সাঁতারের পায়ের কাজ, হাতের কাজ। আর এইবার যদি ফল স্টার্ট, যদি এই পায়ের কাজ না করা হয়, ফল স্টার্ট হয়ে যাবে। সে মুক্ত সাঁতারে সে যদি ডুব দিয়ে দিয়ে যায়, সে ফল স্টার্ট হয়ে যাবে। সে যদি আরেকজনের পা টেনে ধরে আরেকজনের সাঁতার দিতে কোনো অসুবিধা করে, সেটাও ফল স্টার্ট হয়ে যাবে তার। সে যদি লেন ধরে যায়, ফলস স্টার্ট হয়ে যাবে। সে যদি পানিতে হেঁটে হেঁটে যায়, ফলস স্টার্ট হয়ে যাবে। সে যদি লেন ভেদ করে আর এক লেনে চলে যায়, সেও ফলস স্টার্ট হয়ে যাবে। এইবার যে প্রজাপতি সাঁতার দেবে,
সে যদি তার দুই হাতকে প্রসারিত না করে তোলে, সে ফলস স্টার্ট হয়ে যাবে। যে বুক সাঁতার দেবে সে তার অর্ধেক শরীরকে পানির ভিতরে, অর্ধেক শরীরকে উপরে এইভাবে তুলে মাথাকে ভাগ করে পা গুটিটি নিয়ে পা দিয়ে ধাক্কা দিয়ে যদি না যায়, সে কিন্তু ফলস স্টার্ট হয়ে যাবে। ফিনিশিং এর সময় এই বুক সাঁতার ফিনিশিং সময় দুই হাত ফিনিশিং এ দিতে হবে, প্রজাপতির সময় দুই হাত ফিনিশিং এ দিতে হবে, তা না দিলে সে ফলস স্টার্ট হয়ে যাবে। আর চিত সাঁতারের সময় এক হাত, আর মুক্ত সাঁতারের সময় এক হাত, এইগুলো যদি সে না দেয় তাহলে সে কিন্তু ফলস স্টার্ট হয়ে যাবে। এই গেল। তাহলে আমরা ফলস স্টার্ট মোটামুটি বুঝলাম। তারপরে সাধারণ ভাই, সাধারণ ভাই, এইবার ব্যাক স্ট্রোক সাঁতার সময় মানে আমাদের চিত হয়ে যে ব্যাক স্ট্রোক করতে হয়। সাধারণ ভাই, সাধারণ ভাই, এই চিত সাঁতারের সময় আমরা যদি ড্রাইভ দেই হবে না। চিত সাঁতারের সময় আমাদের ক্যানেল ধরতে হবে। চিত সাঁতারের সময় উল্টো হয়ে আমাদেরকে সুইমিং পুলে এ ধরতে হবে। ঠিক আছে, টাইম শেষ, আর একটু মনে রইতে হবে। আমাদেরকে এ করবে না হলো এগারোর হবে না, এমনি যা বলো তার পরে শুনতে পাচ্ছে, হ্যাঁ। রেকর্ডিং দরকার নেই। তাহলে চিত সাঁতারের সময় আমাদের সুইমিং পুলে আমাদের যে রুল আছে সেটা ধরতে হবে। কিন্তু আমি ব্যাক স্ট্রোক সাঁতারের সময় ওই ফ্রি স্টাইল সাঁতারের সময় কিন্তু সেটা ধরবো। চিত সাঁতারের সময় আমাকে স্থিত হয়ে সাঁতার কাটতে হবে, আর ফ্রি স্টাইলের সময় আমাকে মাথা নিচু করে ড্রাইভ ধরে সাঁতার স্টার্ট দিতে হবে। এইগুলো যদি আমার ব্যতিক্রম হয় তাহলে সেগুলো সব ফলস স্টার্ট হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা ফলস স্টার্ট বলেছি। এইবারে সাঁতারের কলাকৌশল, এগুলো বুঝলেন যে কিভাবে আমরা সাঁতারের কলাকৌশল এ করবো। এইবার নতুন সাঁতারু কোর্সের দায়িত্ব কি একটা কোচ, যিনি সাঁতারু কোচ, একজন কোচের নতুন সাঁতার উপর কি দায়িত্ব, তাকে প্রথমেই ঠিক করে নিতে হবে তার নাম কি, তার বাবা মার নাম কি, তার ঠিকানা কি, এই সমস্ত বিষয় তাকে আগে তথ্য নিতে হবে। নেওয়ার পরে তার শারীরিক ফিটনেস, তার উচ্চতা কত, তার শরীরের ওজন কত, এইগুলো তাকে ঠিক করতে হবে আগে একজন কোচারকে। ঠিক করার পরে তাকে প্রথমে উৎসাহিত করতে হবে পানিতে সাঁতারের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। তাকে পানিতে, পানির ভয়কে আগে কাটাতে হবে। এরপরে তার নির্দেশ দিতে হবে সে একা একা যেন কখনো পানির ধারে না যায়। এই সাঁতারুরা যেন একসঙ্গে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে এক মেরে যেন পানিতে না ফেলে। এগুলো কিন্তু একটা নতুন কোর্সে ফলো করতে হবে। এবং ধীরে ধীরে তাকে আনন্দের সাথে পানির অন্যান্য খেলা দিয়ে আস্তে আস্তে তাকে একটা সাঁতারু হিসেবে গড়ে তুলতে হবে। এইগুলো কিন্তু একজন কোচের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তা যাই হোক, শোনেন, আমি আপনাদের বলেছিলাম একটু কাবাডি নিয়ে আলোচনা করবো, তো আজকে হয়তো সময় হবে না। তো কাবাডির একটা নতুন জিনিস শুধু বোঝায় আমাদের, সুপার ট্যাগেল। একটা সুপার ট্যাগেল পয়েন্ট আছে কাবাডি। এই সুপার ট্যাগেল পয়েন্টটা আপনার সময় বোঝে না। যখন কোনো দলে তিনজন প্লেয়ার থাকে, রিডার যখন গাতে যাবে, সেই তিনজন প্লেয়ার, তিনজনের বেশি হলে হবে না, তিনজন কম, দুজন থাকলে একজন থাকলে সুপার ট্যাগেল পয়েন্ট পাবে। সেই রিডারকে যদি ওই দুজন বা তিনজন ধরে ফেলে, তখন তারা এক পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট পাবে। এইটাকে বলে সুপার ট্যাগেল পয়েন্ট। মানে একটু বললাম, আর পর বিস্তারিত আরো বলো। যাও, সকলকে ধন্যবাদ। আমাদের সময় শেষ। যদি সাঁতারের বিষয় বুঝেননি বা কোনো বিষয় কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর যদি না থাকে তাহলে ধন্যবাদ দেবো। একটু কথা বলবেন কাইন্ডলি। একজন একটু বলেন, কোনো সমস্যা আছে কারোর? জি না স্যার। আর বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, না জি না স্যার। স্যার, আপনার ক্লাস আর ওই ম্যাডামটার ক্লাস ভালো লাগে। আর রিসেন্ট যে নতুন একটা ম্যাডাম আসছে ক্লাস করতে, ওনার কথাটা অত বেশি আর কি মাথায় ঢোকে না, ভালো লাগে না, না, সত্য হয়ে যাবে, কথা বল। আপনারা শোনেন। দেখো, আমি তারপরও শোনেন, আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো সব দিতে পারেন। আর আপনারা এটা বোঝেন ভালো করে যে সাঁতারের কথা বললাম, আপনাকে আমি সাঁতার বললাম, আর আপনি যদি পানিতে নেমে আমি 4টে স্টাইল যখন আপনাকে দেখাই দেবো,
সেইটা কতটা মনে থাকবে আর এটা কতটা মনে থাকবে বলেন? সেটা 100 মনে থাকবে না বলেন? স্যার পানিতে লেগে স্যার। এই জন্য ব্যবহারিক খুব গুরুত্বপূর্ণ। সাঁতার যখন আমি পানিতে নেমে আপনাকে বাটারফ্লাই, ব্রেস্ট, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল এগুলো একটা একটা করে যখন দেখাই দেবো কোনটার কাজ কি, তখন কিন্তু সেটা 70-75% আপনার মাথার মধ্যে থাকবে। আর যদি আমরা এই যে মুখে বলে কতটা 30-20-25% আপনি মনে রাখতে পারবেন, তার বেশি কিন্তু পারা যায় না। কিভাবে মেটাতে এটা প্রাকৃতিক। স্যার একটু কথা স্যার জি, একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার সাঁতারটা স্যার পানিতে কাটার একটা ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা মাঠ আসলে আমি পানিতে নিয়ে যাবো, আমার কোনো অসুবিধা নেই। আমি নিজে ড্রেস নিয়েছি, পানিতে নেমে আপনাদের দেখাবো, অসুবিধা নেই, বুঝলেন? স্যার শীতকালটা চলে যাক, তখন পানিতে হ্যাঁ, যাই না, শীতকালে যাই আচ্ছা না। আপনারা নামলেন, আমি নামলাম, নেমে আপনারা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন, বুঝেছেন? জি স্যার। স্যার আমাদের পরীক্ষা কবে হবে? আগের দিন ম্যাডামের হাসান সাথে কথা ভাই, বলছিলাম, ম্যাডাম বললো যে, হাসান ভাই, 1 মিনিট স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনার কি হলো, ওই কারিগরি বোর্ড না জেনারেল বলছেন? আমরা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনালে কারিগরি। এই মাসের শেষের দিকে ডেটটার কথা আছে। আসলে আপনাদের গেম আমার কি হবে? কথাটা আপনি আর একটু ভালো করে শোনেন স্যার। স্যার 1 মিনিট, একটু হ্যাঁ কথাটা একটু শোনেন। হ্যাঁ, আগের দিন ম্যাডামের সাথে কথা বললাম, ম্যাডাম বললো যে পরীক্ষা যেহেতু যেহেতু তোমার ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেহেতু সেকেন্ড সেমিস্টারের ক্লাস অলরেডি হচ্ছে। তো আমি বললাম যে ম্যাডাম ফার্স্ট সেমিস্টারে এখনো পরীক্ষা হলো না, সেকেন্ড সেমিস্টারের ক্লাস হচ্ছে কেমন বলতেছেন? তো বলছে ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের পরীক্ষা একের সঙ্গে হবে। মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রিপারেশন আপনারা নিতে নিতে থাকেন, একেবারে আপনাদের আচ্ছা পরীক্ষা শুনেন, হবে। আমি বলি আপনাদের, এখন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কি আমরা কি একেবারে দিব? একসঙ্গে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার? হয়তো, ম্যাডাম তো বলছে তা হয়তো শুনেন একসঙ্গে হবে না, হয়তো আলাদা। তবে আমি বলি, আমরা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তো শেষ করেছি, বিদায় সেকেন্ড সেমিস্টার নিচ্ছি। এখন যদি আপনাদের ফার্স্ট সেমিস্টারের কোনো বিষয় ত্রুটি থাকে আপনারা বলবেন, ফার্স্ট সেমিস্টার আবার টেনে সেগুলো আমি অ্যাড করে দেবো, করবো আমি। বুঝতে না পেরেছেন? স্যার, আমাদের তো মনে করেন, আহ, স্যার ঠিক আছে, 1 বছরের ভিতরে তো আমাদের শেষ হয়ে যাওয়ার না কথা, আমরা তো আসলে কিন্তু শুনেন, এটা সেখানে তো তো দেখেন এখন কলেজেও বা আমাদের কারোর হাত নেই। মানে বোর্ড যেভাবে করবে বা লেন্দি করলেও কিছু আমাদের হাত থাকে না, অনেক সময় দেখেন জটিলতা বেঁধে দেয়। আমাদের অনার্সে ডিগ্রিতে জটিলতা বেঁধে দেয়, সেশন জট বাঁধে। তো সেরকম একটা সমস্যা হলে হ্যাঁ, দেশের পরিপ্রেক্ষিতে আমাদের তো আসলে কিছু করার থাকে না তখন, হ্যাঁ। না, সেশন জট বাঁধুক, সেটা সেটা বড় বিষয় না, কারণ সেশন জট সব জায়গায় বাঁধে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের পরীক্ষা কি একসঙ্গে হবে? ম্যাডাম আগের দিন যে হিসেবে বললো যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একেবারে হবে, তা ওটা কি আদৌ কি সম্ভব? ও না শোনেন, একসঙ্গে না, আলাদা হবে হয়তো। মানে খুব ফাঁক, আপনার ডিস্টেন্স বেশি পাবেন না। প্রথম সেমিস্টার হওয়ার হয়তো মাসখানি বা 15 দিন এরকম একটা ডিস্টেন্স হয়তো সম্ভবত হবে, কেননা সময় যেহেতু অনেক খেয়ে গেছে, তো সেই হিসেবে বলিছে, বুঝলি? এই ও জন্য আচ্ছা। একটু প্রস্তুতি না, নিন, আমিও হ্যাঁ। শুনছিলাম রেজিস্ট্রেশন কি একেবারে একসঙ্গে হবে। তো ম্যাডামও বলছিল যে হ্যাঁ, না না, রেজিস্ট্রেশন এটা না, একেবারে আমি হবে। আমি বিস্তারিত তথ্য নিয়ে সামনে শুক্রবার আমার ক্লাস আছে। আমার আছে তো নাকি, তারা বললো। তাহলে আমি আপনার বিস্তারিত তথ্য নিয়ে আমি সেখানে আরো আপনাকে জানাবো নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি আগামী সপ্তাহে তাহলে একটু ভালো করে আমাদের জানিয়ে দিয়েন, অথবা আপনি তো আমাদের গ্রুপে অ্যাড আছেন, আপনি ক্লাস পর্যন্ত আগামী হ্যাঁ, শুক্রবার পর্যন্ত না গিয়ে আমাদের মানে কি এর টেক্সটে আপনি জানাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানাই দেবেন, ঠিক আছে। কারণ আমরা যারা মনে করেন, আমরা যারা 50 জনের মতো স্টুডেন্ট আছি, সব তো আপনাদের দিকে দৃষ্টি দিয়েই ফিরে না আছে যে না, স্যারেরা অবশ্যই কি বলবে, অবশ্যই, স্যারেরা কি বলবে। এটা আমরা এক জানি সপ্তাহ অবশ্যই যে পর্যন্ত আপনারা না, 1 সপ্তাহ পর্যন্ত না গিয়ে স্যার, হুম। স্যার 1 সপ্তাহ পর্যন্ত না গিয়ে আপনি তো এই গ্রুপের সাথে অ্যাড আছেন, আপনি এই গ্রুপে জানাই দেন আমাদের। আচ্ছা আচ্ছা, জানাই দিবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, হ্যাঁ।